হ্যাঁ, তো আমরা বেলন সম্পর্কে ধারণা নেই। দেখো আয়তকার বস্তুকে যদি এটা হচ্ছে ব্যাসার্ধ, আমি যদি এটাকে জাস্ট রাউন্ড করতে পারি সেটাই হবে বেলন। এই যে এরকম দেখো, এই যে আমি এটা নিয়ে এই যে এইভাবে করে বৃত্তাকারে ঘুরাইলাম, এইটা হচ্ছে বেলন। বুঝা গেছে? তো বেলনের সংখ্যাটা যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে এটা। যে কোনো বাহুকে যে কোনো বাহুকে অক্ষ ধরে আয়তক্ষেত্রটিকে ওই বাহুর চারদিকে ঘোরালে যে ঘনবস্তুটি সৃষ্টি হয় তাকে সমবৃত্ত ভৌমিক বেলন বলা হয়। সমবৃত্তিক বেলন বলা হয়। তো বেলনের সংখ্যাটা আমরা জানলাম। আমরা কি বুঝছি? জাস্ট যা ঘটনা ঘটেছে সেটাই লেখা হয়েছে। একটা আয়তকার বস্তুকে অক্ষ ধরে তা কি করা হলো, চতুর্দিকে ঘোরানো হলো, যে ঘনবস্তু সৃষ্টি হলো তাকে ভূমিক। সমবৃত্ত কেন বলছে উপরে নিচে, একটু সমবৃত্ত কেন বলছে একটু বুঝিয়ে দিই। সমবৃত্ত বলছে নিচেও যেটুকু বৃত্ত পাওয়া যায় উপরেও ততটুকু বৃত্ত, সেজন্য সমবৃত্ত। কিন্তু অনেক সময় বেলন কতগুলা এরকম মোচক আকৃতির হয়, ওইটা না, এটা সমবৃত্ত বেলনের কথা বলছে। স্যার আয়তক্ষেত্র না স্যার, রম্বস ওইগুলো এরকম। জি, ওকে। তাহলে আমরা বেলনের ক্ষেত্রফল স্যার একটা পিছাই গেছেন। তাহলে বেলনের সমগ্র তলের ক্ষেত্রফল কি দাঁড়াচ্ছে? বেলনের সমগ্র তলের ক্ষেত্রফল যদি আমরা বের করতে চাই তাহলে আমাকে লাগবে ভূমির পরিধি। ভূমির পরিধি বলো আর বডির পরিধি, হ্যাঁ বডির পরিধি বলো, যাই বলো, ওইটা কিন্তু ওই ভূমির মতোই নাকি? উপরেরটাও ভূমির সমান, নিচেরটাও ভূমির সমান, মাঝখান থেকেও ভূমির সমান নাকি না? সেটা ভূমির পরিধি নিতে হবে। ভূমির পরিধিকে আমরা বলি 2 পাই আর, এটা আমরা আগে থেকেই জানি। কেমন? সে 2 পাই আর এর সাথে উচ্চতা। বক্রতল মানে কি জানো স্যার? বক্রতল মানে কি জানো? ভুলে গেছি। বেকাতল, বক্র মানে বাঁকাতল। জি স্যার। তাহলে 2 পাই আর ইনটু উচ্চতা, এটা হলে আমরা বক্রতলের ক্ষেত্রফলটা পেয়ে যাই, বেলনের বক্রতলের ক্ষেত্রফল পেয়ে যাই। কেমন? তাহলে এটা মনে থাকবে তো, এই সূত্রটা মনে রাখতে হবে। তারপরে বেলনের সমগ্র তলের ক্ষেত্রফল। সমগ্র তল মানে উপরে নিচে ডানে, মানে ভিতরের যে মানে সমগ্র তল। এখানে কিন্তু ভিতরে আয়তনটাকে বোঝাচ্ছে না, শুধু তলের ক্ষেত্রফলটা বের করতে হবে, মানে উপরের পৃষ্ঠের ক্ষেত্রফল। কেমন? সমগ্র তলের ক্ষেত্রফল বলছে বক্র পৃষ্ঠের ক্ষেত্রফল প্লাস 2 প্রান্তের ক্ষেত্রফল। তাহলে বক্র পৃষ্ঠের ক্ষেত্রফল কোনটা? 2 পাই আর 2 প্রান্তের বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে 2 পাই আর স্কয়ার। ঠিক আছে? তাহলে আমরা হিসাব নিকাশ করলে এটা পাই। এখন বেলনের আয়তন, পুরা বেলনের আয়তন যদি মনে রাখতে হবে, বেলনের আয়তন বাইর করতে বললে এই সূত্র ব্যবহার করতে হবে। বেলনের সম্পূর্ণ তলের ক্ষেত্রফল বললে ওইটা বের করতে পাই আর স্কয়ার। লিখে রাখো, এটা তো অঙ্ক করার সময়। এখন আমরা গণিত করব আজকে। হ্যাঁ, তাহলে বক্রতলের ক্ষেত্রফল বললে ভেরি গুড। বক্রতলের গতকালকে লিখছিলাম। হ্যাঁ, বড় ক্লাসে লেখা ছিল। বক্রতলের ক্ষেত্রফল বের করতে হলে এই সূত্র ব্যবহার করতে হবে। আর বেলনের সমগ্র তলের ক্ষেত্রফল বললে এটা বাইর করতে হবে, 2 পাই আর ইনটু h প্লাস আর। আর বেলনের আয়তন বললে এটা বের করতে হবে। ঠিক আছে? আর দেখো এখন আমরা ওই যে উচ্চতাটা কেন, যেমন এখানে দেখো আমার ঘুমাচ্ছে, তুমি লিখে ফেলো, পরে বলবো। কেমন তুমি পড়াচ্ছি তো, তোমার সামগুলো কোনো উঠবে যে, সেই জন্য সব বুঝাই দিব, তুমি লিখে ফেলো আগে। দেখো যখন আমরা এই যে পাই আর এইচ বলতেছি, অর্থাৎ এই বেলুনটা যখন ছোট বড় হবে তখন কিন্তু এই পাই আর বদলাবে না। মনে হয় এই বেলুনটা তো আর বড় হতে পারে না? হতে পারে কিনা? হতে পারে। হ্যাঁ, এই বেলুনটা বড় হতে পারে, তখন কিন্তু পাই আর বদলায় না। কেন বদলায় না সেটা একটা উদাহরণ দেখো। এই যে এটা মনে করলাম একটা কি বৃত্ত, কেমন? তাহলে বৃত্ত জানি আমরা কি পাই আর স্কয়ার। ঠিক আছে কিনা? এখানের সাথে এই উচ্চতা হচ্ছে 1 একক। দেখো উচ্চতা যখন 2 হয়েছে, এটা আস্তে আস্তে কিন্তু বেলনের মতো হচ্ছে। তাহলে উচ্চতা 2 বাড়ছে, 3 বাড়ছে, 4 বাড়ছে, 5 বাড়ছে, 6 বাড়ছে, 7 বাড়ছে, 8 বাড়ছে, 9 বাড়ছে, 10, এইভাবে করে দেখো 10 পর্যন্ত এইভাবে করে আমরা 16 বাড়াইলাম। এটা কিন্তু বেলন হয়েছে কিনা আগে আমাকে শেষ করতে হবে। বেলন হয়েছে? জি স্যার, এই বেলন হয়েছে। তাহলে শুধুমাত্র কি চেঞ্জ হচ্ছে? উচ্চতা।
কিন্তু বৃত্তের পরিধি, এই দেখো বৃত্তের যে পরিধি সেটা কখনো পরিবর্তন হয় নাই, আর ব্যাসার্ধ কখনো পরিবর্তন হয় নাই। আর মানে তো আমরা জানি, সরি পাই মানে তো আমরা জানি পরিধি ডিভাইডেড বাই বৃত্তের ব্যাস। হ্যাঁ বলো। আমি যেটা বলবো এটা হচ্ছে স্যার একটা গ্লাস, স্যার একটা গ্লাস কি স্যার ব্যালন না? না, ওটা তো উপরে আর নিচের তল সমান না। গ্লাসের নিচের দিকে একটু চিকন, উপরের দিকে একটু বড়। স্যার এটা কি? এটা স্যার একদম সমান। হ্যাঁ এটা ব্যালন। এটা ব্যালন। তাহলে স্যার কিছু কিছু গ্লাস স্যার এরকম মানে নিচে থেকে হ্যাঁ মোচক, এগুলো মোচক, আমরা মোচকের ক্ষেত্রে পড়বো তো। মোচক মোচক মানে স্যার ব্যালনের ক্ষেত্রে স্যার উপরের মানে স্যার উপরের টুকু আর নিচের টুকু সমান থাকতে হবে। হ্যাঁ হ্যাঁ, তখন এটাকে ব্যালন বলবো আমরা। জি স্যার। ওকে, তাহলে আমরা এটা বুঝতে পারলাম। এখন আমরা যাচ্ছি, তাহলে এটা হচ্ছে একটা তল, একটা তল, দুইটা তল, একটা তল, তিনটা তল, পিছনে একটা তল, উপরে একটা তল, চারটা তল, সামনে একটা তল, ছয়টা তল। এইভাবে যখন ছয়টা তল থাকে তখন আমরা তাকে বলি ঘনবস্তু। আবার খেয়াল করো কয়টা তল, একটা তল, দুইটা তল, তিনটা তল, ওই পাশে চারটা তল, উপরে পাঁচটা তল, এই পাশে ছয়টা তল। এই ছয় তল থাকলে তাকে আমরা বলি ঘন বস্তু। কেমন? সংজ্ঞাটা দ্বারা বের কর। হ্যাঁ পড়ো, একজন অন্য পড়ো। তিন জোড়া সমান্তরাল আয়তাকার সমতল বা পৃষ্ঠ দ্বারা আবদ্ধ ঘনবস্তুকে আয়তাকার ঘনবস্তু বলা হয়। কর্ণ, দেখো কর্ণ কাকে বলবো, দেখো এই যে ঘনবস্তু, কর্ণ কাকে বলবো, এই দেখো তাহলে কর্ণ কোনটা হবে বলো তো? এটা ঠিক ওই কোণা থেকে এই কোণা পর্যন্ত কেটে ফেলছে, দেখছো ব্যাপারটা? আমি আবার দেখাচ্ছি, একটু দেখো। এই যে কর্ণটা কি দেখো, ঠিক এই প্রান্ত থেকে এই প্রান্ত পর্যন্ত কেমন কেটে ফেললাম, কেটে থেকে আমরা ধরো ভাগ করে দিলাম। স্যার এক মিনিট। হ্যালো, হ্যাঁ শুনছি স্যার। এক সেকেন্ড স্যার, ভিডিওটা আবার একটু দেন স্যার, একটু পজ করেন, একটু পজ করেন। এই পজ করা যাবে না। এইটা হচ্ছে কর্ণ, এইখান থেকে এইদিকে আয়তকার ঘনবস্তুর কর্ণ হচ্ছে BH। এই যে BH, এই যে এইটা কিন্তু কর্ণ না, এই যে উচ্চতা, এই কর্ণা থেকে এই কর্ণারে যেটা টানা হয় সেটা হচ্ছে কর্ণ। স্যার অন্য জায়গায় স্যার একটু আরেকবার বলেন একটু স্যার। তুমি দেখো আগে, তাহলে এই যে এটা আমি দুই ভাগ করে দেখা, মানে বোঝার সুবিধার জন্য এটা দুই ভাগ করা হয়েছে। এই যে ওই যে এই পাশে যে প্রান্তটা ছিল ছড়া তল, তো এইটাই হচ্ছে কি কর্ণ BH। যেমন আমার কাছে, আমি তোমাদেরকে বোঝাবো বলে না, আসলে আজকে একটু ভিডিও দেখেছিলাম। এই দেখো আমার কাছে একটা কি বস্তু আছে, আমি একটু করে ইয়াতে যাচ্ছি, স্টপ করছি, দেখো এই যে দেখো, এটা একটা মনে করলাম ঘন বস্তু। আচ্ছা আমি ডাইরেক্ট নিই, এটা একটা ঘন বস্তু, কেমন? এই দেখো কর্ণ হবে এই প্রান্ত থেকে, এই দেখো এদিকে দেখো, এই প্রান্ত থেকে এদিকে এসে দেখো, আমি কিন্তু এদিকে ধরেছিলাম এই পাশের প্রান্তটা, এই যে এই প্রান্তটা, এই পাশেরটা। তাহলে এদিকে যখন আমি আসবো, এটা যে পাশে ধরেছিলাম, অর্থাৎ আমি ওই এই পাশে ধরেছি, ওটা তো এই কোণায় আসতে হবে, বুঝা গেছে? অর্থাৎ এইখানের এই পাশের কোণা, এদিকের এই পাশের কোণাটা আসতে হবে, সেটা হবে কর্ণ। তুমি যদি এই পাশের কোণা থেকে এই একটা তলের এই পাশ থেকে এই পাশে ধরো, সেটা কর্ণ হবে না। এটা যদি হয় এটা কর্ণ হবে না, কর্ণ হবে এটার এই পাশ থেকে গিয়ে এই পাশে ওই পাশের কর্নার যাইতে হবে, কেমন? সেটা হবে কর্ণ। তো সেটা বোঝানোর জন্যই মূলত আমরা এখানে এটাকে এইভাবে দেখিয়েছি। এইভাবে দেখো, আপনারটা সহজে বুঝতে পারছি, এটা একটু ডিপলি বুঝতে পারছি আমি, সেজন্য তো দেখালাম। এই যে এইভাবে করে ওই পাশের প্রান্ত থেকে এই পাশের প্রান্ত পর্যন্ত হচ্ছে কর্ণ, কেমন? এক তলের, মানে একটা তলের ধরতে পারবে না, অপোজিট ওদিকে যেতে হবে। কর্ণ, কর্ণের দৈর্ঘ্য আমরা কেমনে বের করবো দেখো, এটা লিখে নিতে হবে। আয়তকার বস্তুটির
দৈর্ঘ্য যদি এ হয়, প্রস্থ যদি বি হয়, উচ্চতা যদি সি হয়, তাহলে কর্ণ সমান কত হবে? আবার বলে দিচ্ছি, দৈর্ঘ্য হচ্ছে এটার প্রস্থ থাকবে না, দৈর্ঘ্য প্রস্থ থাকবে, আবার উচ্চতাও থাকবে, কারণ এটা ঘনবস্তু, ঠিক কিনা? এই যে এই চিত্রটা খেয়াল করে, এই চিত্রটা, এটা একটা ঘনবস্তু, তাই না? তাহলে এটার দৈর্ঘ্য এটা, প্রস্থ এটা, আবার এই যে মধ্য থেকে উঁচু পর্যন্ত এটা হচ্ছে তল, সরি উচ্চতা, তাই না? এই তিনটা উচ্চতা যদি হয়, কর্ণ কত? কর্ণ সমান হবে, স্যার এক মিনিট স্যার, একটু লিখে নিই। লিখে নাও। মনে করলাম আয়তকার ঘনবস্তুটির দৈর্ঘ্য এ, প্রস্থ বি। আচ্ছা স্যার, এ ওইটা কিভাবে হয় আর সি এটা কিভাবে হয়? এটা ধরছে যে তুমি একটা ঘনবস্তু নাও, হাতের মধ্যে একটা বই নাও, ক্যালকুলেটরটা নিলাম আর নিলা, এটা দৈর্ঘ্য কোনটা? দৈর্ঘ্য, হ্যাঁ, এটা দৈর্ঘ্য কোনটা হবে? দেখাও, আমাকে দেখাও, দৈর্ঘ্য কোনটা? স্যার দৈর্ঘ্য স্যার এটা। হ্যাঁ, এটা দৈর্ঘ্য। প্রস্থ কোনটা? হ্যাঁ, প্রস্থ। এটা প্রস্থ। উচ্চতা কোনটা? উচ্চতা, এটাই উচ্চতা, এটাই উচ্চতা। এটা প্রস্থ। উচ্চতা হচ্ছে প্রস্থ, উচ্চতা কোনটা? পুরুত্ব, এটা হচ্ছে উচ্চতা। এটা কতটুকু মোটা? ও, এটা হচ্ছে উচ্চতা। জি মোটাটা হচ্ছে, এটা মোটা বেশি নাই, মোটা হচ্ছে এতটুকুই, এইটা উচ্চতা। তাহলে ওই দৈর্ঘ্যকে মনে মনে ওরা ধরছে এ, প্রস্থকে ধরছে বি, আর উচ্চতাকে, ওই পুরুত্বটাকে ধরছে উচ্চতা। ও আচ্ছা আচ্ছা, তাহলে লিখে বলছি এটা। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তাহলে এর কর্ণের দৈর্ঘ্য কত হবে? কত? হ্যাঁ, কর্ণ ইকুয়াল টু কত? এইচ বি অর্থ কত? সেক্ষেত্রে সূত্রটা দাঁড়াবে এরকম, দেখো আমরা পিথাগোরাস, হ্যাঁ, আমরা এক্ষেত্রে পিথাগোরাসের সূত্রটা কি পারবো? না, পিথাগোরাস না, এটা কি? এইচ বি সমান ইএইচ, ইএইচ কি? ইএইচ, ইএইচ, হ্যাঁ, ইএইচ স্কয়ার। অর্থাৎ এটা কি হবে? উচ্চতা নাকি, নাকি এটা কি হবে? প্রস্থ। আর ইবি কোনটা? ইবি, ই ই কোথায় গেল? ইবি, এটা হচ্ছে উচ্চতা। ইবি, এটা হচ্ছে উচ্চতা। তাহলে কি কর্ণ ইকুয়াল টু কি হবে? সেটা তো পিথাগোরাসের মানে স্কয়ার প্লাস, কেমনে বলো না? পিথাগোরাসে কে বলো? এটা কি সমকোণী ত্রিভুজ? স্যার অতিভুজ, স্যার সমকোণী তো না। তো তাহলে ওইরকম স্ট্রাকচার আসলে পিথাগোরাস হয়ে যাবে নাকি? দেখি আমরা। এখন দেখো, এটা হচ্ছে কর্ণ বের করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাকে প্রস্থর উপরে স্কয়ার করতে হবে এবং উচ্চতার উপরে স্কয়ার করতে হবে। কেমন? এখন দেখো, ইবি স্কয়ার ইকুয়াল টু ইবি স্কয়ার ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো এখানে? ইজি, ইজি কোনটা? ইজি, হ্যাঁ, ইজি কোনটা? ইজি, ই জি, আচ্ছা আচ্ছা, ইজি, ইজি প্লাস বিজি হবে নাকি? ইবি স্কয়ার ইকুয়াল টু ইবি স্কয়ার ইকুয়াল টু এটা হবে। কিভাবে স্যার? এই যে এটা যেভাবে হইছে, এটা কিভাবে হইছে বলো? এইচবি স্কয়ার ইকুয়াল টু ইএইচ স্কয়ার প্লাস, মানে এই তলকে নিয়ে যদি তুমি হিসাব করো, এই তলকে, তখন আমরা পাই এইচবি স্কয়ার ইকুয়াল টু এইচবি স্কয়ার ইকুয়াল টু, এই যে কর্ণ, এটা ইকুয়াল টু কি পাই? ইএইচ, ইএইচ মনে করলাম এটা প্রস্থ, ঠিক কি না? আর এটা হলো কি? ইবি হচ্ছে, ইবি, ইবি হচ্ছে, ইবি হচ্ছে, প্রচুর জটিল লাগতেছে। তুমি পুরাটা শোনো, যদি কথা না বলো তাহলে আমার বক্তব্য শেষ হয়ে যাওয়ার পরে তুমি প্রশ্ন করবে আমি এখানে বুঝি নাই স্যার, এটা আবার বলেন। কথার মাঝখানে যদি বলো তাহলে তুমি বুঝতে পারবে না, কারণ এটা আমি তোমাকে হাতে ধরে দেখা দিতে পারতেছি না, কারণ বস্তুটা ঘন।
একটা তল যখন দেখবে আরেকটা তলে তোমাকে মাথা গোলাই দিবে, কেমন? আগে শোনো, শোনার পরে তারপরে তুমি, আমি বলবো এখন বলো, তখন তুমি বলবে। ওকে। দেখো এইচ বি এটা হচ্ছে কর্ণ, এইচ বি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এইচ বি এটা কর্ণ, এটার উপরে স্কয়ার দিলে আমরা পাই ই বি, সরি ই এইচ, ই এইচ, আমি মনে করলাম এটা উচ্চতা, ই এইচ, কেমন? ই এইচ, আচ্ছা, আরেকটা পেলাম ই, বলো। ত্রিভুজ মনে হয় স্যার, এটা ত্রিভুজ আকার হবে মনে হয়, সমকোণী ত্রিভুজ। জি স্যার। তোমার কাছে, আচ্ছা তাহলে আসো, আচ্ছা ঠিক আছে, আমি তোমাদেরকে তোমরা যেভাবে বুঝতে সেভাবে বলি। সমকোণী ত্রিভুজ, ঠিক আছে? আচ্ছা, সমকোণী ত্রিভুজ যদি হয়, এই কর্ণ হচ্ছে অতিভুজ, ঠিক আছে? এই কর্ণ হচ্ছে অতিভুজ, তাহলে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু কি? ভূমি স্কয়ার ইনটু লম্ব স্কয়ার হবে, ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার হবে, হ্যাঁ হবে। এটাতে সমস্যা নাই তো? না স্যার। তাহলে আমরা পেলাম এইচ বি ই সমকোণী ত্রিভুজে, তোমাদের মতো করে বলছি। এই সমকোণীটা বাদ দাও, সমকোণীটা এখন আমার কাছে ডিপ লাগতেছে, আপনি যেটা বলতেছেন সেটাই আমার কাছে ঠিক লাগতেছিল। আচ্ছা, আমি যেকোনো একভাবে বক্তব্যটা শেষ করতে দাও, যেকোনো একভাবে, সেটা সমকোণী ত্রিভুজ হোক আর সেটা আপনি যেভাবে বলতেছিলেন সেভাবে করে। তাহলে এইচ বি ই এই ত্রিভুজের মধ্যে এইচ বি স্কয়ার ইকুয়াল টু, মনে করলাম এটা অতিভুজ, তাহলে এইচ ই স্কয়ার হচ্ছে ভূমি অথবা লম্ব, আর ইবি হচ্ছে ওটা যদি লম্ব এটা ভূমি, তাহলে এটা আমরা পাই। প্রবলেমটা ওই জায়গায় হয় নাই, তোমাদের প্রবলেম হচ্ছে ই জি স্কয়ার প্লাস বি জি স্কয়ার, এটা কিভাবে হচ্ছে, প্রবলেমটা সেই জায়গায়, সেটা আমি বোঝাই দিচ্ছি। তাহলে আমরা ধরে নিলাম কর্ণের দৈর্ঘ্য স্কয়ার ইকুয়াল, কর্ণের দৈর্ঘ্য বের করতে হলে আমরা সূত্র দিকে আগাচ্ছি, আমরা এখনো কর্ণের দৈর্ঘ্য বের করি নাই। তাহলে আমরা এইচ বি স্কয়ার ইকুয়াল টু লিখতে পারবো কি? উচ্চতা স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার, উচ্চতা স্কয়ার ইকুয়াল টু প্রস্থ স্কয়ার, এটা পিথাগোরাস বললে বলো আর এখানে বললে বলো। আচ্ছা, এটা হওয়ার পরে এখন দেখো, এটা হচ্ছে এই তলের ক্ষেত্রে, ঠিক আছে? আচ্ছা আসো, তাহলে এটা বললাম উচ্চতা স্কয়ার প্লাস ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, কেমন? আচ্ছা, তাহলে আমি এখন এইচ বি স্কয়ারটা লিখে ফেললাম, এইচ বিটা লিখে ফেললাম ই এইচ স্কয়ার, অর্থাৎ লম্ব স্কয়ার রেখে দিলাম। এই যে তুমি, এই যে লম্ব ভূমি স্কয়ার যে তুমি পাচ্ছ, যদি ভূমি ধরো আর কি, যদি ভূমি স্কয়ার যে তুমি পাচ্ছ ই বি স্কয়ার, দেখো এইখানে আরেকটা তল আছে, আছে কিনা? সেম, কেমন আছে কিনা? সেম আছে। তো সেইটা যদি আমরা পাই, এটা যদি এখন এই ত্রিভুজের ক্ষেত্রে যদি এটা আমি, এই ত্রিভুজের ক্ষেত্রে যদি আমি এটা কি ধরি? উচ্চতা ধরি, সরি অতিভুজ ধরি, তাহলে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু কি হবে? ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, হবে কিনা? আমি দেখাচ্ছি আরেকটু। ও ও ও স্যার, বুঝে গেছি আমি। বলো কি বুঝছো, বলো। স্যার বুঝে গেছি স্যার, ক্যালকুলেটর দেখে বুঝে গেছি আমি। বলো কিরকম বুঝছো, বলো। স্যার এই দেখেন স্যার, ক্যালকুলেটরের স্যার এই যে এই মাথাটা, এই পিছনের এই যে এই মাথাটা এবং সামনের এই এই উপরের টুকু এই মাথাটা, এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে কর্ণটা, তাই তো? তো এখান থেকে ডিপলি মাঝখান থেকে ব্রেক করা হয়েছে, ব্রেক করা হয়ে কর্ণটা,
ঠিক আছে, মাঝখানে এই এতটুকু হচ্ছে, মাঝখানের এই এতটুকু হচ্ছে কর্ণটা। তো স্যার কর্ণটা হলে স্যার এই যে এটা হচ্ছে যেটা ধরছিলাম সেটা হচ্ছে এইচ, আর এইচ এর এই পাশেটা হচ্ছে ই। তাহলে স্যার এই ই আর এই এইচটা মানে মানে এটা হচ্ছে পুরুত্ব, মানে মানে উচ্চতা, তাই তো? ভূমির মতো, লম্বর মতো উচ্চতা, উচ্চতা, হ্যাঁ লম্বর মতো, এটা হচ্ছে উচ্চতা। উচ্চতা হলে স্যার এখন এইভাবে যেটা আসছে সেটা তো আপনি কি বলছিলেন, এই যে এইভাবে যেটা আসছে, লাইক এই যে এইভাবে ই আর এই বিটা ইবি ইবি, আমি স্ক্রিনে যাচ্ছি। ইবি মানে কি যেন বলছিলেন? হ্যাঁ হ্যাঁ ই বি, হ্যাঁ এটা যদি কর্ণ, এটা যদি লম্ব হয় এটা ভূমি, অথবা এটা ভূমি হলে এটা লম্ব। না না স্যার, মানে স্যার ই এইচটা তো স্যার উচ্চতাটা, তাই না? ই আর এটা আর ইবি স্যার দৈর্ঘ্য, দৈর্ঘ্য নাকি? না, দৈর্ঘ্য কেন হবে? আচ্ছা, আমরা আগে ফাইনালি রেজাল্টটা বের করি, তারপরে বলি তোমার কথার উত্তরটা আমি দিচ্ছি। দেখো এখন এটা দেখা যাচ্ছে কিনা দেখো তো। আমি ব্যাপারটা বুঝতে পারছি একটু, মানে তবুও। আচ্ছা, তারপর আরেকটু বললি তাহলে হয়তো ক্লিয়ার হয়ে যাবে। দেখো এখন আমি এখানে লিখতে পারবো, মানে এটার উপরে লিখতে পারবো, সেজন্য আমি এখানে এসেছি। এই যে আমি এখন এই ত্রিভুজটা নিয়ে কথা বলছি, ঠিক আছে? এই ত্রিভুজটা নিয়ে, এই যে এতটুকু অংশ নিয়ে আমি এখন লিখছি। কি লিখছি? আমি লিখছি এইচ বি স্কয়ার ইকুয়াল টু, দেখো তাহলে এইচ বিটা কি হলো এখানে? উচ্চতা, সরি অতিভুজ, ঠিক আছে? অতিভুজ, তাহলে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু ভূমি স্কয়ার, এইচ হ্যাঁ এইচ বি। এখানে যদি আমি পিথাগোরাসের মতো করে বুঝাই তাহলে কিন্তু পরে একটা খটকা লাগবে, আমি তারপরে ওই খটকাটা দিয়ে তোমরা ধরতে পারো কিনা দেখো। যাই হোক, পরে খটকাটা পরে বলবো। তাহলে দেখো এখানে কি হচ্ছে, ভূমি হচ্ছে কি এইচ ই বা ইএইচ, একই কথা তাই না? ইএইচ স্কয়ার প্লাস আরেকটাও কি লম্ব, আরেকটা হচ্ছে ভূমি ই বি স্কয়ার। এটা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। এটাকে আমরা এটাও বলতে পারি যে, কর্ণকে যদি আমরা কি করি, কর্ণকে যদি আমরা স্কয়ার করি সেটা কার সমান হবে? সেটা হবে প্রস্থ, এই যে এখানে যে দুইটা আছে, এই যে প্রস্থ এবং উচ্চতার কি, প্রস্থ এবং উচ্চতার বর্গের যোগফলের সমান। একটা সংজ্ঞা দ্বারা কি কর্ণের সংজ্ঞা কাকে বলবো? বর্গক্ষেত্রের আর ঘনক্ষেত্রের বর্গক্ষেত্রের কর্ণের সংজ্ঞা হচ্ছে কর্ণ স্কয়ার ইকুয়াল টু উচ্চতা এবং প্রস্থর প্লাস করে ওদের প্রত্যেককে বর্গ করতে হবে। অর্থাৎ এই বিষয়টা এরকম, এই যে এরকম, এই যে এটা হলো মনে করলাম উচ্চতা, এটা মনে করলাম উচ্চতা, এটা মনে করলাম কি, এই যে এখানে দেখতেছো না, ধরো রেসপন্স দিচ্ছ না, একটা যদি উচ্চতা হয় একটা প্রস্থ হবে, হ্যাঁ একটা প্রস্থ আর একটা উচ্চতা স্কয়ার, এই দুইটা হলো। এখন কথা হচ্ছে যদি এই তলটাকে আমরা সেভাবে চিন্তা করি, অনুরূপভাবে দেখো এখানে আরেকটা তল হয়েছে, আমি কালারটা একটু চেঞ্জ করে দিই তা বুঝতে হবে। এই দেখো এখানে আরেকটা তল হয়েছে, এই যে সেম তল, একই রকম হয়েছে কিনা? তো এই ক্ষেত্রে এই তলের ক্ষেত্রে আমরা অনুরূপভাবে দেখো কি করতে পারি, এই তলের ক্ষেত্রে যে ইবিটা যে আমরা পেয়েছি, ইবিটা এটা না, এই যে ইবি এটা না, ইবি, তাহলে এইটার সাথে এই দুইটা কর্ণের যোগফল হবে না ত্রিভুজের সূত্র অনুসারে। অর্থাৎ আমরা যখন আবার এটা বের করব তখন দেখা যাবে এইটার বর্গ যোগ এইটার বর্গ সমান এইটা, কি অনুসারে? পিথাগোরাসের সূত্র অনুসারে। মানে এইটা স্কয়ার ইকুয়াল টু এইটা যোগ এইটা স্কয়ার, কেমন? সেজন্য আমি এই ই বি স্কয়ারের জায়গায় ই বি
স্কোয়ারের জায়গায় আমি লিখতে পারবো এই যে এইটা স্কোয়ার ইজি স্কোয়ার প্লাস বিজি স্কোয়ার, এটা আমি লিখতে পারবো। সেজন্য এরা এটা সমান এটা লিখেছে। মানে এই এই দুটো এই ত্রিভুজের ক্ষেত্রে যদি সমকোণী ত্রিভুজ হয়ে থাকে তাহলে অনুরূপভাবে তো এই পাশেরটা একটা সমকোণী ত্রিভুজ হয়েছে। তো সমকোণী ত্রিভুজ হলে এইটার যেমন পিথাগোরাসের সূত্র মেনটেন করে, এখানেও পিথাগোরাসের সূত্রটা মেনটেন করে। সেজন্য আমরা এবি স্কয়ার ইকুয়াল টু এই দুইটার যোগফল লিখতে পারবো, এখানে এটা এ স্কয়ার ইকুয়াল টু এই দুইটার যোগফল লিখতে পারবো। এইভাবে করেছে। জি জি ওকে, তাহলে আমরা আমাদের ইয়াতে চলে যাচ্ছি, আমাদের যে মূল প্রেজেন্টেশন ওখানে চলে যাচ্ছি। দেখো তাহলে দেখো এখন কি দাঁড়াচ্ছে বলো, এটা মানে দেখো এটা কিন্তু পিথাগোরাসের সূত্র। আমি কেন না বলতে নাড়াচ্ছিলাম সেটার কারণ হচ্ছে এখানে সমকোণ কোনটা, এখানে এক্ষেত্রে সমকোণ কোনটা। যদি সমকোণ এটা ধরি আমরা, দেখো সমকোণ যদি আমরা এটা ধরি এইটা, তাহলে অতিভুজ হওয়ার কথা ছিল এইটা, তাই না? ঠিক কি না? আমার আগের চিত্রটাকে আমি দেখাবো, দেখালে বুঝবে। কেটে দিয়েছে, এটা কিছু করার নেই। তাহলে অতিভুজ এটাকে যদি, যেমন ও আমাকে ইয়াসিন বলল স্যার এটাকে সমকোণী ত্রিভুজ ধরেন, সমকোণী ত্রিভুজ ধরলে যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে, দেখো সেটা হচ্ছে এখানে সমকোণী ত্রিভুজ, কিন্তু সমকোণ কোনটা, এই যে এই পাশেরটা সমকোণ কোনটা, এই যে এটা হচ্ছে সমকোণ। তাহলে এটা সমকোণ হলে এটা না অতিভুজ হবে। সেজন্য আমরা সবসময় এই ক্ষেত্রে চিন্তা করব, এই ক্ষেত্রে আমরা চিন্তা করব কর্ণ স্কয়ার ইকুয়াল টু এই যে প্রস্থ স্কয়ার ইনটু উচ্চতা স্কয়ার। আবার যেহেতু এইটা কি প্রস্থ, সেজন্য আবার এইটার ক্ষেত্রে অনুরূপভাবে প্রস্থ স্কয়ার ইনটু উচ্চতা স্কয়ার। বুঝা গেছে? হ্যাঁ বলো। কর্ণের দৈর্ঘ্য কিন্তু শেয়ারই হয় নাই, কিন্তু শেয়ারই হয় নাই। হ্যালো, হ্যাঁ শেয়ার করছি। হ্যাঁ এখন এখন হচ্ছে। জি স্যার, এখন আমি যেটা আপনাকে বলতেছিলাম যে ইবিজি এই ব্যাপারটা আমি 100% একদম ফুল ক্লিয়ার আমি করে ফেলতে পারছি স্যার। কিন্তু স্যার এই যে স্যার আপনার ইএইচবি এই জিনিসটা কেন বারবার আমি বুঝতে পেরেও কেমন জানি মনে হচ্ছে বুঝতে পারতেছি না। ইএইচবি মানে মানে বুঝতেও পারছি মনে হচ্ছে, আবার মাঝে মাঝে স্যার আবার ওইটা চিন্তা করে, মানে ওই তলটা চিন্তা করে আবার এইখানে এসে আমি ঘুরে যাচ্ছি। মানে ব্যাপারটা খুবই একটা জগা খিচুড়ির মতো হয়ে গেছে। আচ্ছা তাহলে আমরা একটা কাজ করি, দেখো ফুল অ্যানিমেশনটা খেয়াল করো তো। আমি জাস্ট বলার আছে বলে যাচ্ছি, তুমি জাস্ট অ্যানিমেশনটা খেয়াল করবে, কেমন? খেয়াল করো। জি জি, এখানে অনেকগুলো অ্যানিমেশন আছে, এটা খেয়াল করো। তাহলে আমরা জানলাম, আমরা কি করেছি, জাস্ট এটা স্কয়ার ইকুয়াল টু আমরা লিখেছি এটা, এই যে এটা হচ্ছে উচ্চতা স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার, এটা আমরা লিখেছি। কারণ এটা বের করা, এটা সমান, কেমন? তারপরে এখানে এখানে স্যার যে কোশ্চেনটা আমার স্যার বলি, এখানে যে স্যার কোশ্চেনটা স্যার, স্যার ইজিটা তো স্যার ইজি ব্যাপার, মানে ইজি যে জিনিসটা মানে যে মানে ইজি যে মানে সেটা তো স্যার দৈর্ঘ্য, তাই না? ই এবং জি এটা তো দৈর্ঘ্য, হ্যাঁ দৈর্ঘ্য। আর স্যার বি, আর স্যার বিজি স্যার আমি তো দৈর্ঘ্য মনে করতেছি। আচ্ছা দৈর্ঘ্য, তারপর বিজি প্রস্থ, আর বি এবং জি সেটা পুরো বিজি প্রস্থ, মানে যেখানে স্যার ছোট হাতের এ লেখা, মানে ছোট হাতের এ মানে বিজির ভিতরে ছোট হাতের এটা হচ্ছে প্রস্থ, এবং আরে ভাই শোনো কথা শোনো, এখানে দৈর্ঘ্য লিখে দিছে না, দৈর্ঘ্য হচ্ছে এ, ছোট হাতের এটা হচ্ছে দৈর্ঘ্য, যেটা বি লেখা এটা হচ্ছে প্রস্থ, যেটা সি লেখা সেটা হচ্ছে উচ্চতা। এটাতে লিখা আছে, এখানে লিখা আছে যে এ হচ্ছে দৈর্ঘ্য, বি হচ্ছে প্রস্থ, এই যে এ হচ্ছে দৈর্ঘ্য, বি হচ্ছে প্রস্থ। এখন তোমাকে জটিল করে, এটা তো লম্বা দেখাচ্ছে, এটা কেন দৈর্ঘ্য লিখছে প্রস্থ লিখছে সেটা আবার দেখো। এই যে এটা ওরা ধরছে, স্যার সম্পূর্ণ অঙ্ক ক্লিয়ার, আমার এখন একদম ক্লিয়ার হয়ে গেছে। এটা হচ্ছে দৈর্ঘ্য আর এটা হচ্ছে উচ্চতা। আবার দেখো এই যে এটা হচ্ছে উচ্চতা, এই বক্সের এটা উচ্চতা এত বড়, এটা এতটুকু উঁচা, কেমন?
আর এটা ধরছে হ্যাঁ দৈর্ঘ্য, হ্যাঁ এটা ধরছে হ্যাঁ প্রস্থ, বিটা ধরছে প্রস্থ, জি 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 এই যে বিটা ধরছে প্রস্থ। তাহলে কর্ণের দৈর্ঘ্য হুম বের হুম করার জন্য আমাকে যেটা করতে হচ্ছে সেটা হচ্ছে আমি কি করছি, কর্ণের দৈর্ঘ্যের জন্য আমরা যেটা করি, এটা কি বুঝতে পেরেছো এখন? আচ্ছা না বুঝো, দেখো আমি একটু দেখাচ্ছি। এখানে কতগুলো, এই যে এই তলটা আমি নিলাম, দেখো এটা আলাদা হুম করে একটা অ্যানিমেশন দেওয়া আছে। এই যে এটা কি, ওকে। আবার তাহলে তাহলে এখন এই ক্যালকুলেশনটা বুঝছো কিনা দেখো তো। ই এইচ যদি হয়, এটা হবে সি স্কোয়ার উচ্চতা, আর এটা হচ্ছে বি প্রস্থ, আর এটা হচ্ছে এ দৈর্ঘ্য। হ্যাঁ তাহলে আবার জি পুরার তিনটাকে কি করেছে, পুরা তিনটাকে রুট ওভার করেছে, কারণ এই পাশে যে স্কোয়ারটা আছে সেটা দূর করার জন্য এই পাশে কি করেছে, ঠিক আছে না এটা? জি জি ঠিক আছে। তাহলে এটা হচ্ছে তোমার কি, কিসের সূত্র? কর্ণের দৈর্ঘ্যের সূত্র। কর্ণের তাহলে কর্ণের দৈর্ঘ্য সূত্র কি? উচ্চতা, আচ্ছা স্যার আর ইবিটা কি হ্যাঁ, ই ইবিটা কি ইবি ধরবো না ইবি ধরবো না ই বি হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে এ, বি বি সি, হ্যাঁ এই যে এটা, বিসি হচ্ছে এইটা হচ্ছে কর্ণ, ইবি হচ্ছে এইটার জন্য কর্ণ। তুমি একটা, হ্যাঁ এইটার জন্য কর্ণ হ্যাঁ এটার জন্য কর্ণ, আর এখানে এটার জন্য আর কর্ণ, স্যার এই যদি স্যার এই তলের জন্য এটা কর্ণ। আর স্যার যদি স্যার মনে করেন আচ্ছা স্যার যদি স্যার ব্যাপারটা মানে এই যে স্যার ব্লু একটা অংশ দেখা যাচ্ছে না ব্লু হ্যাঁ ব্লু অংশটা, স্যার ব্লু জিনিসটা হ্যাঁ এই ব্লু জিনিসটা যদি স্যার এইভাবে বাঁকা আকারে আসে এটা যদি স্যার এরকম করা হয় হুম, এটা কিন্তু স্যার একটা ইয়া হয়ে যাবে চতুর্ভুজ হয়ে যাবে হ্যাঁ তা তো হয়ে যাবে, তাই না একটা তল, চতুর্ভুজ একটা তল তো স্যার আমি একটু চতুর্ভুজ। বলে শেষ করি হ্যাঁ বলো। হ্যাঁ স্যার একটু বলে শেষ করি স্যার চতুর্ভুজ হয়ে যাবে চতুর্ভুজটা এই যে চতুর্ভুজটা মাঝখান বরাবর এটা হচ্ছে স্যার কর্ণটা হুম মানে স্যার এইচ বি হুম তাই তো হুম এটা হচ্ছে এইচ এবং এটা হচ্ছে বি হুম ঠিক আছে হুম তো এখন মানে স্যার যে ই এবং বি যেটা দেওয়া ই এবং বি হুম তাহলে স্যার ই এবং বিটা কিন্তু স্যার দেখা যাচ্ছে এখানে দৈর্ঘ্য হয়ে গেছে দৈর্ঘ্য হয়ে গেছে কখন, যখন আমি একটা তল ধরবো, মানে ব্লু অংশটা ধরবো তখন। একটা তল ধরবেন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে শুধুমাত্র আপনি এখন একটা তলটা ধরেন স্যার ওই যে বাকি মানে পরেরটা আপনি বাদ দিলেন হুম এই জাস্ট একটা তল ধরলেন হুম ভিতরের ব্লু অংশটা হ্যাঁ, তো স্যার ইবিটা কিন্তু দৈর্ঘ্য এবং ইবিটা দৈর্ঘ্য এবং বিসিটা কিন্তু প্রস্থ হয়ে যায় তখন বি সি, হ্যাঁ প্রস্থ হয়ে যায়, ঠিক আছে। মানে উচ্চতাটা প্রস্থ হয়ে যায় আলটিমেটলি হ্যাঁ তাই না হ্যাঁ তাহলে স্যার আমি যদি স্যার শুধুমাত্র সেই তলটা মানে মানে ইমাজিন করি হুম তাহলে স্যার ইবি ইজ ইকুয়াল স্যার অ্যাকচুয়ালি স্যার এটাই ধরবো হুম, এ ইকুয়াল টু ই বি, এটা দৈর্ঘ্য, হ্যাঁ জি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য সেটা, কিন্তু ঘনবস্তুর জি কর্ণ। আবার কিন্তু স্যার এই যে স্যার মানে ইবিটা যেটা সেটা স্যার আয়তক্ষেত্র হিসেবে দৈর্ঘ্য হয়ে যায় এবং এবং স্যার সেটা অবশ্যই ইয়া হয়ে যায় কিন্তু স্যার এই যে মানে পরে যদি স্যার এটাকে যদি স্যার ওইভাবে মানে ওইভাবে যদি ব্যবহার করা হয় যেমন ই বি জি অনুযায়ী তখন সেটা স্যার আলাদা একটা অতিভুজের মতো করে হয়ে যায় হুম এখন স্যার ব্যাপারটা আমার কাছে ক্লিয়ার ঠিক আছে। তাহলে আমাদের মনে রাখতে হবে আহ, কর্ণের দৈর্ঘ্য, ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্য হচ্ছে দৈর্ঘ্য স্কোয়ার, উচ্চতা স্কোয়ার, ভূমি স্কোয়ার, দৈর্ঘ্য স্কোয়ার রুট ওভার। বুঝা গেছে? লিখে নিই একটু হুম, এটা হচ্ছে কর্ণের দৈর্ঘ্য, এইচ বি সমান পড়ালেখা হয়নি, তাহলে পড়ালেখা ওকে লেখা হয়েছে। জি জি স্যার ওকে, তাহলে আমরা কিছু উদাহরণে চলে যাই। আমরা উদাহরণে চলে গেলাম। দেখো জি ঘন বস্তুটির আয়তন কিভাবে, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা।
ঠিক কিনা? জি জি। এটা তো আমরা সবাই জানি ছোটবেলা থেকেই। তাহলে দৈর্ঘ্য এত, প্রস্থ এত এবং উচ্চতা এত হলে হ্যাঁ হ্যাঁ। অথবা আয়তন কত হবে? 24 হবে নাকি? যদি দৈর্ঘ্য এত হয়, প্রস্থ জি এত, উচ্চতা এত হয়, তাহলে আয়তন 48 হবে। যদি দৈর্ঘ্য এত হয়, প্রস্থ এত হয়, জি উচ্চতা এত হয়, আয়তন 72 হবে। হবে কিনা? যদি এগুলো এভাবে চেঞ্জ হতে থাকে, আয়তনটা এই যে উপরের চিত্র খেয়াল করছো তোমরা? হ্যাঁ অ্যানিমেশনটা খেয়াল করছো? এই যে এটা হচ্ছে দেখো অবশ্যই। দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা আমি 1 ধরেছি। তাহলে আমি হুম, উচ্চতাটাকে আর 2 করলাম, 2 উচ্চতা 3 করলাম। দেখো দেখো দৈর্ঘ্য প্রস্থ কিন্তু কি হচ্ছে না? চেঞ্জ হচ্ছে না। চেঞ্জ চেঞ্জ হবে হচ্ছে? না, উচ্চতাটা চেঞ্জ হবে স্যার। উচ্চতাটা চেঞ্জ হবে, ইয়েস। উচ্চতাটা চেঞ্জ হবে কারণ এটাই, পুরুত্বটা জি বাড়ছে। এটাই ঘনবস্তু। এই যে এইভাবে করে আমরা একটা কি পেলাম? এই যে আমরা একটা উচ্চতা h দিয়ে আমরা একটা ঘনবস্তু পেলাম। ঠিক আছে কিনা? জি জি। আচ্ছা, এখন এই যে ঘনবস্তুটা পেলাম, এইটার ক্ষেত্রে আমরা ক্ষেত্রফল ধরবো। দৈর্ঘ্য কোনটা ছিল? এই যে এটা দৈর্ঘ্য, এটা প্রস্থ, আর এটা উচ্চতা। এখন এই মাথাটা থেকে এই মাথাটা পর্যন্ত যদি একটা দাগ কর্ণ। টানা হয়, এটা হবে কর্ণ। কেমন? জি জি কর্ণ। জি জি। সেই কর্ণের দৈর্ঘ্য কত হবে? স্যার সেই কর্ণের দৈর্ঘ্য হবে স্যার মানে উচ্চতা স্কয়ার যোগ দৈর্ঘ্য স্কয়ার যোগ প্রস্থ স্কয়ার হোল হোল মানে হোল রুট ওভার হবে। এই যে এইটার কর্ণটা হচ্ছে আমি আরেকটু এটা ক্লিয়ার হওয়া দরকার, এই কারণে আসলে বারবার দেখানো। এই যে কর্ণটা হবে এখান থেকে এই এতটুকু, ভিতর দিয়ে যে হ্যাঁ ভিতর দিয়ে বাহির, গিয়ে, হ্যাঁ। হ্যাঁ এটা হচ্ছে কর্ণ, অর্থাৎ এটা উপরের তল, এটা নিচে তল, এটা হচ্ছে কর্ণ। যখনই আমরা এটাকে দুই পার্ট করি তখন দেখো এইরকম দুইটা বিষয় তৈরি হয়। একটা হয় জি ইনসাইডলি আর একটা হচ্ছে আউটসাইড। তাহলে ইনসাইডের আউটসাইড। ক্ষেত্রে এইটা যতটুকু, এটার যদি স্কোয়ার হয় তাহলে আমরা এইটার ক্ষেত্রে উচ্চতা এবং প্রস্থ এবং দৈর্ঘ্য বর্গ ধরি। আবার ঠিক ওইটার ভিতরে যেটা আছে সেটা সেম, সেজন্য আমাদের ওই যে সূত্রটা এরকমটা হয়েছিল। ঠিক আছে? তো এইভাবে করে আমরা সূত্রটা জি যেটা জি পেয়েছিলাম, কর্ণ ইকুয়াল টু রুট ওভার কি, এই যে এইটা দৈর্ঘ্য সিস যোগ প্রস্থ, মানে দৈর্ঘ্য স্কয়ার যোগ প্রস্থ স্কয়ার যোগ উচ্চতা স্কয়ার। কেমন? স্কয়ার। এটা ছিল কর্ণ। জি অর্থাৎ দৈর্ঘ্যকে যদি এ ধরি এ স্কয়ার, দৈর্ঘ্যকে যদি প্রস্থকে যদি বি ধরি বি স্কয়ার, এবং উচ্চতাকে ধরলে সি স্কয়ার। জি। এটা আমরা পেয়েছি ফাইনালি। ওকে, তাহলে আমরা এখন অনুশীলনীতে যাচ্ছি। দেখি এটা করা যায় কিনা, দেখো তো। এখন মনে হয় আরেকটু পরিষ্কার হয়ে যাবে এই অনুশীলনীর গণিতটা করার পরে। এটা হচ্ছে ঘনবস্তুটা, তোমাদেরকে বাক্সটা জি খুলে দেখানো হইলো। পর উত্তরটা কে বের করতে পারে দেখি আগে। একটা আয়তকার বাক্সের বাইরের মাপ, ভাই ইয়াসিন পড়ো, বাইরের মাপ ইয়াসিন পড়ো। যথা, ইয়াসিন পরে দেখি আমি এটা আর একটু পড়বো না। বড় করে পড়ো, বড় আচ্ছা করে। আমি পড়তেছি, হ্যাঁ আমি পড়তেছি। না, একটি আয়তাকার কাঠের বাক্সের ইয়াসিন পরিমাপ পড়তেছে, যথাক্রমে। ইয়াসিন পড়তেছে, ওর ওগুলো সাইলেন্ট করা তাই বোঝাচ্ছে না যে। ইয়াসিন সাইলেন্ট, এখন বলো। একটি আয়তাকার কাঠের বাক্সের বাইরের মাপ যথাক্রমে 8 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার ও 4 সেন্টিমিটার। এর ভিতরে সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল 88 বর্গ সেন্টিমিটার। ইয়েস, বাক্সটির একক পুরুত্ব নির্ণয় করো। হ্যাঁ পুরুত্ব নির্ণয় করো, বলো। উচ্চতা। হ্যাঁ উচ্চতা পারবে এখন। হ্যাঁ বাক্স না, হ্যাঁ স্যার এর পারবো। ভিতরের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল এত। বাক্সটির কাঠের পুরুত্ব, এই যে কাঠের পুরুত্ব মানে এই অংশটা বের করতে বলছে। এই কাঠগুলা কতটুকু মোটা দেখি, তোমরা করা শুরু করো। 2 মিনিট টাইম। বলো। বেলুনের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু কত? বেলুনের ক্ষেত্রফল হ্যাঁ সমতলের ক্ষেত্রফল নাকি এমনি? আমি তো মানে কনফিউশনে পড়ে গেছি রে ভাই। আমিও
তো বেলন না মানে আয়তকার মানে ঘনবস্তুটার তিনটা মাপ দেওয়া আছে, 3 সেন্টিমিটার দেওয়া আছে। আয়তাকার ক্ষেত্রে তো দুইটা দেওয়ার কথা, দৈর্ঘ্য ইনটু প্রস্থ, তাই না? এসবি রুট ওভার সি স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস এ স্কয়ার। হ্যাঁ, কি হলো? আমরা কি দেখবো? অর্ণব, আমরা কি দেখবো? তো চেষ্টা করি না, পারতেছি না, চেষ্টা করি। ঠিক আছে, দরকার, খুবই দরকার। সমস্যাটা তো 3টা মাপ, যে সেটাই স্যার পারতেছি না। হ্যাঁ, অনেক বড় একটা ঝামেলা সামনে পাতা দিচ্ছেন। কি ঝামেলা? হচ্ছে না তো? স্যার আনসার হবে 1 সেন্টিমিটার। এই উত্তর দেখলে তো বোঝা যাবে, এটা তো সমস্যা 11। আচ্ছা, দেখা যাক। দেখো, কাঠের পুরুত্ব হবে কিনা এরকম। ওকে, 1 সেন্টিমিটার ধরলাম। তাহলে বাক্সের বাইরের মাপ যথাক্রমে এত সেন্টিমিটার, এত সেন্টিমিটার, এত সেন্টিমিটার হবে। এই যে এইটা। তাহলে বাক্সের ভিতরের মাপ কত হবে বলো তো? সমান কত হবে? 8 মাইনাস 2x সেন্টিমিটার। 2x হবে কিনা বলো তো? চিত্র দেখে বোঝার চেষ্টা করো। x মানে কতটুকু অংশ? এইটা তো দুই পাশ থেকে চলে যাচ্ছে না, দুই পাশ থেকে 2x সেন্টিমিটার। আর প্রস্থ দুই পাশ থেকে চলে যাবে, এবং উচ্চতার ক্ষেত্রে দুই পাশ থেকে চলে যাবে। চলে যাবে না, নিচের দিক থেকে চলে যাবে, উপর দিক থেকে চলে যাবে, এই পাশ থেকেও চলে যাবে, এই পাশ থেকেও চলে যাবে, এই পাশ থেকে চলে যাবে, এই পাশ থেকে চলে যাবে। সেজন্য দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার ক্ষেত্রে কম। এ মানে কি স্যার 8 ধরা হইছে? হ্যাঁ, মানে এ মানে তো 8। হ্যাঁ, মানে 8 ধরা হয় না রে ভাই। ভিতরের মাপের ক্ষেত্রে ধরা হইছে, বাইরের মাপের ক্ষেত্রে এটা মনে করলাম দৈর্ঘ্য, এটা প্রস্থ, এটা উচ্চতা। কেমন? আর ভিতরের মাপের ক্ষেত্রে তারা কি করছে? এ সমান এটা ধরছে, অর্থাৎ দৈর্ঘ্য এ সমান এত, প্রস্থ বি সমান এত, এবং উচ্চতা সি সমান এত হবে। কেমন? তাহলে বাক্সের ভিতরে সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল কত হবে? বাক্সের ভিতরে সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল, এটা কি বোঝাচ্ছে? ঠিক আছে, এ বি বি সি সি এ। দেখো আমি বলি, দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য গুণ প্রস্থ। দেখো কয়টা তল বলো? 6টা তল তো। ওই 6টা তলের মধ্যে দুইটা দলে, মানে 6টা তলের মধ্যে খেয়াল করো, দুইটা মানে এই পিঠ ওই পিঠ, মানে উপরে আর নিচে সমান। বুঝে গেছি, পাশে পাশে সমান। হ্যাঁ হ্যাঁ, সেম, পাশে পাশে সমান, উপরে নিচে সমান, পাশে পাশে সমান, উচ্চতাতেও সমান। সেজন্য তাহলে স্যার স্যার ঘনতলের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল ইকুয়াল টু এটা, তাই না? হ্যাঁ, এটা। এবং এটা কিন্তু তোমার লিখে নি তারা। আর তুমি যে কথাটা বলছিলে ওই সময়, এটা কিন্তু এখানে খুব যুক্ত এটা বোঝার জন্য। তুমি একটা কথা বলছিলে যে ওই যে ওখানে স্যার, যে ওখানে যে স্যার ব্লু অংশটা আছে, ওই ব্লু অংশের ক্ষেত্রে এটা দৈর্ঘ্য, এটা প্রস্থ, এরকম বলছিলে না? ঠিক এখানে সেটা, অর্থাৎ যখন শুধু পৃষ্ঠ, আমরা কিন্তু এই ভিতরে কতটুকু পানি ধরবে ওটা হিসাব করছি না, আমরা হিসাব করতেছি একটা তল, এটার দৈর্ঘ্য প্রস্থ, একটা তল, এটার দৈর্ঘ্য প্রস্থ, একটা তল, এটার দৈর্ঘ্য প্রস্থ, একটা তল, এটার দৈর্ঘ্য প্রস্থ। কেমন? 6টা তলে 6টা দৈর্ঘ্য প্রস্থ হিসাব করছি, যে মানে ওইটাকে আমরা আলাদা আলাদা করে কি ধরছি? আয়তক্ষেত্র ধরছি। ওই তলগুলাকে, তলটাকে একটা আয়তক্ষেত্র না? তুমি তো নিজে বলছিলে। প্রত্যেকটা তলে একটা আয়তক্ষেত্র। সেক্ষেত্রে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা এইভাবে করে মনে রাখা যায়। জি, আচ্ছা আমি একটু লিখে নিই। স্যার লিখে বলছি। ওকে, তাহলে আমরা ইয়াসিন মনে হয় তেমন একটা বোঝা নাই। না, বুঝছো, আয় করছে হয়তো। তাহলে প্রশ্ন মতে এটা হবে কিনা দেখো তো? 88। হ্যাঁ, কারণ সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল, ঠিক আছে, সমান এটা হবে। তাহলে আমরা এখান থেকে কি বের করতে পারি? 2 এটাকে পাশে নিয়ে আসলে ভাগ করলে 44 হয়ে যাবে। কেমন?
এখন দেখো এর মান বসাইছি, বির মান দিয়ে গুণ করছি, এই যে এ ইন্টু বি, আবার প্লাস দিয়ে বি ইন্টু সি, আবার প্লাস দিয়ে, ঠিক আছে? জি এটা বুঝতেছ তো? এ বির মান বসাইছি এই এতটুকু থেকে এতটুকু, বি সির মান বসাইছি এতটুকু থেকে এতটুকু, সি এর মান বসাইছি এতটুকু। জি হ্যাঁ, তাহলে এটা হবে কত হবে? এটা যদি আমরা করি, গুণ করি, কি হবে? এই এতটুকু অংশকে গুণ করে আমরা এটা পাবো, এইটুকু অংশকে গুণ করে এটা পাবো, এতটুকু অংশ গুণ করে এটা পাবো। কেমন? পারবে তো? জি ওটা নিতে পারো ইচ্ছে করলে। শেষে আমরা পাবো এই অংশটা, যেটাকে আমরা একটা মিডল টার্ন ফ্যাক্টর বলতে হয়। দেখো, মিডল টার্নের ফ্যাক্টরের বৈশিষ্ট্য ছিল এখানে চলকের মান যা থাকবে, এখানে তার অর্ধেক থাকবে, এখানে এসে ভ্যানিশ হয়ে যাবে, মিডল টার্ন ফ্যাক্টর। এবং এটার নিয়ম ছিল এই প্রথম পদ এবং শেষ পদের যে সহগ রয়েছে, অর্থাৎ 60 এবং 12, তাদের গুণফল করে সেই গুণফল পুরা সংখ্যাটাকে এমন দুইটা সংখ্যায় ভাগ করতে হবে যাতে গুণ করলে এই দুইটা তো হবে, আর যোগ করলে হবে 72-এর সমান। কেমন হবে কিনা? অবশ্য তারা আরেকটা কাজ করেছে, এখানে 12 কমন নিয়েছে। 12 কমন নিলে কি থাকে? এক্স থাকে। 12 কমন নিলে 6 12 72, 12 কমন নিলে 5 12 60 না? ও আচ্ছা, সহজ করে, ইজি ফেলছে। হ্যাঁ সহজ করে বলছে। এই যে 60, তো 60 হলো আমরা মিডল টার্ম ফ্যাক্টর করি। মিডল টার্ম ফ্যাক্টর করলে আমরা 6 কে ভাঙাবো 5 কে গিয়ে কর। তাহলে দেখো 5 কে যদি আমি, এটা easy। হ্যাঁ এটা ইজি। তো 5 কে যদি আমি ভাঙি 5 একে 5 1, তাহলে বিয়োগ করলে 6 হয়, আর 1 দিয়ে 5 কে গুণ করলে 5 হয়, সেটা। তো এইভাবে করে মিডল টার্ম ফ্যাক্টর করে আমরা পেয়েছি এটা সমান 0। তাহলে এখন হয় এটা সমান 0 হবে, না এটা সমান 0 হবে। তাহলে x সমান এত হতে পারে, x সমান এতও হতে পারে। তাহলে বলছে কি 5 হবে না, গ্রহণীয় উচ্চতাটা নয়, বেশি হবে। কারণ পুরুত্ব উচ্চতা চেয়ে বেশি হতে পারে না, তাই এটা 5টা হবে না। হবে? স্যার, স্যার, হুম, না স্যার, এটা হবে না। তাই স্যার, এক হবে। আপনি একটু ব্যাকে যান। আরো ব্যাস, আর কিছু হবে না। স্যার, এখানে যে আমরা লিখলাম মানে ক্ষেত্রফলটা, তাই তো? কোনটা? এটা ক্ষেত্রফল, হ্যাঁ এটাই। এটা হ্যাঁ, ক্ষেত্রফল না, পৃষ্ঠতলের ক্ষেত্রফল, শুধু পৃষ্ঠের ক্ষেত্রফল। মানে পৃষ্ঠ মানে এক একটা তলের, মানে শুধু মানে বাক্সের ভিতরের, মানে আমি ভিতরের যে না, শুধু পৃষ্ঠ, চতুর্ভুজ বলছি সেটা, শুধু উপর থেকে যে বক্সটা সেটা। মানে শুধু উপর থেকে যেটা বোঝা যাবে সেটা। হ্যাঁ সেটা, সেইটা শুধু সেইটা, পৃষ্ঠটা, পৃষ্ঠটা আর কি, বক্সের ফিট, চারপাশের ফিটটা জি জি। পৃষ্ঠের ক্ষেত্রফল। পৃষ্ঠের ক্ষেত্রফল হচ্ছে এবি। এবি মানে কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ, স্যার, প্রস্থ গুণ উচ্চতা, প্রস্থ, উচ্চতা গুণ উচ্চতা, গুণ দৈর্ঘ্য, দৈর্ঘ্য। দৈর্ঘ্য প্রস্থ, প্রস্থ উচ্চতা, প্রস্থ দৈর্ঘ্য, উচ্চতা দৈর্ঘ্য, এরকম। জি স্যার। ওকে, তাহলে আমরা এটা বুঝতে পারলাম না? স্যার, তিনটা করি। ওখানে ছিল 4টা, এখানে 3টা। 16.1 থেকে 4টা করা হয়েছিল। হ্যাঁ, 16.1 থেকে যা করানো হয়েছে সেগুলা, সাথে এই 3টা। তাহলে পড়া থাকলো 16.1 যে করানো হয়েছে সেটা, আর 16.4 থেকে এগুলা করার চেষ্টা করা। ওকে, তাহলে আমরা ওইটা আমি